দাদা যেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। রাস্তা এখন জ্যাম আছে, যখন খুলবে তখন যাবে। দাদা ছেড়ে দাও না, আমার ইন্টারভিউ আছে। কেন এরকম করছো? চুপ করে দাঁড়া, না হলে এই লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবো। বাবা পুজো করছে এখন, পুজো শেষ হওয়ার পরই তোরা এখান থেকে যেতে পারবি, বুঝলি? বড় অদ্ভুত লোক তো। আচ্ছা, এই ইন্দ্রর সঙ্গে তোমার কোথায় আলাপ হলো? সেই দিনও ওর বাবার জন্য রাস্তা আটকে দাঁড়িয়েছিল। এই যে প্যাপা, বেশি হর্ন বাজালে স্কুটি সমেত তুলে বাইরে ফেলে দেবো। একে তো এই রাস্তা আটকে দাঁড়িয়ে আছো, তার উপর দাদাগিরি দেখাচ্ছ। সরে যাও সামনে থেকে। যেমন বাকিরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, তেমনই দাঁড়িয়ে থাকো। আচ্ছা, তুমি বলবে আর আমি দাঁড়িয়ে থাকবো? কেন, কি ভাবোটা কি তুমি নিজেকে? কথায় কাজ হবে না। আরে এই যে ম্যাডাম, যতক্ষণ না বলা হচ্ছে শান্তভাবে দাঁড়িয়ে থাকো। তোমার বাবার রাস্তা নাকি এটা? আগে না, এই রাস্তায় দাঁড়িয়ে আমার বাবা পুজো করছেন, আর পুজো করার সময় আমরা এইভাবেই রাস্তা আটকে দাঁড়িয়ে থাকি, যাতে বাবা পুজো করে এখান থেকে বাড়ি ফেরার সময় কোনো নরনারী ওনার চোখে না পড়ে। অদ্ভুত তো, এ আবার কেমন কথা? আমার এক্সাম আছে, এরকম করলে তো আমি এক্সামই দিতে পারবো না। বাবার পুজো করা যতক্ষণ না শেষ হচ্ছে তুমি কোথাও যেতে পারবে না, বুঝলে? আমার চাবিটা ফিরিয়ে দাও। কানে শুনতে পাচ্ছ না নাকি? দাও বলছি, আমার চাবিটা ফেরত। দেব না। কি করছো কি? ছাড়ো আমাকে। হাতটা ছেড়ে দাও বলছি আমার। বক বক করেই যাচ্ছে। আরে যাও ভাই সবাই, ধন্যবাদ। আবার কাঁদছো কেন এখন? যাও গিয়ে এক্সাম দাও। 15 মিনিটের মধ্যে আমার এক্সাম শুরু হবে, আর আমাকে জ্ঞানপুরে পৌঁছতে হবে। কি করে পৌঁছবো বলো? আমি এক্সাম দিতে পারবো না, তাও তোমার জন্য। চাবি দাও। আরে গাড়ির চাবি দাও আর পেছনে বসো। কি? আগে হ্যাঁ, গাড়ির চাবিটা দাও, পেছনে বসো, ঠিক সময় এক্সাম দিতে পৌঁছে যাবে। তাড়াতাড়ি করো, এত ভেবো না। কলেজেই নিয়ে যাবো, অন্য কোথাও না। এই যে এসে গেছে তোমার কলেজ। থ্যাংক ইউ। নিজের থ্যাংক ইউটা তো এখানেই ফেলে গেলে।
মেনশন নট। কিন্তু প্রথম দর্শনেই তোমার এমন ছেলেকে পছন্দ হলো কি করে? সত্যি বলবো দিদি, আমার ওকে প্রথমে একদম ভালো লাগেনি, কিন্তু তারপর জানতে পেরেছি যে ওর মনটা খুব ভালো। আর ওর পরিবার? এটাই তো আসল সমস্যা দিদি। হয়তো এই বিয়েতে ওরা কোনোদিনই রাজি হবে না। তাহলে এই কথা তোমার ইন্দ্রকে জানানো উচিত ছিল। এই নিয়ে ওর সঙ্গে আমি কথা বলেছিলাম, কিন্তু কি হয়েছে স্বাতী? এখানে কেন ডাকলে? এটা বলার জন্য যে তোমার বাবা আমার বাবাকে খুব অপমান করেছেন, আর এ কথাও বলেছেন যে আমাদের বিয়ে দেবেন না। তুমি এই কথাটা জানতে, তাই না? কি হলো, কিছু বলছো না কেন তুমি? স্বাতী, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব, মানে বলতে পারবো না কতটা। আর তুমি এটাও জেনে রাখো যে যদি তোমার সাথে আমার বিয়ে না হয় তাহলে সারা জীবন বিয়ে করব না। কিন্তু নিজের বাবা মাকেও তো ছাড়তে পারবো না। ওনারা আমাকে জন্ম দিয়েছেন, ছোট থেকে বড় করেছেন, কিভাবে ছাড়বো ওনাদের? আমি আমার ইচ্ছেকে মেরেই বেঁচে থাকবো বলে ভেবেছি। আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, শুধু একলা থেকে নিজের ভালোবাসাকে ত্যাগ করছি। পারলে আমায় ক্ষমা করে দিও, কারণ এটা ছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। এটা তুমি কি বলছো ইন্দ্র? শুধু তুমি আমাকে নয়, আমিও তোমাকে ভালোবেসেছি, আর সারা দিন শুধু তোমার ব্যাপারেই ভেবেছি। আর আজ তুমি শুধু নিজের বাবা আর মায়ের কথাই ভাবছো, নিজের ভালোবাসাকে বলে দিতে চাইছো। আরে এর জন্য আমরা ভালোবাসিনি, আমরা ভালোবেসেছি একসঙ্গে থাকবো বলে, সংসার করব বলে। আর সংসার মানে শুধু তুমি আর আমি নই ইন্দ্র, আমাদের দুজনের পরিবারও আছে। কিন্তু তুমি আজ শুধু নিজের আর নিজের বাবা মায়ের কথাই ভাবছো। বাহ, কখনো ভেবেছো যে আমার কি হবে? আমার যা বলার ছিল আমি তোমায় বলে দিয়েছি। চলো, তোমায় ছেড়ে দিয়ে আসি। চলো। ছেড়ে তো তুমি আমায় আগেই দিয়েছো ইন্দ্র। তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি, চলো সাথী। না, আমি যাব না বাড়িতে। তাহলে কি করবে? যাই করি না কেন, তাতে তোমার কি? কথা বোঝার চেষ্টা করো। ছেড়ে দাও আমাকে, আর আমার থেকে দূরে থাকবে, তুমি বুঝেছো? সাথী, ইন্দ্র তো বলেই দিয়েছে যে ওর বাবা মা জীবিত থাকাকালীন আমাকে বিয়ে করবে না, ও নিজের ভালোবাসার বলি দেবে। আমি আর কি করতাম বলো? আমার বাবা খুব অপমানিত হয়েছেন,
কিন্তু তবুও মা আর বাবা চেয়েছিলেন যেভাবেই হোক ইন্দ্রের সঙ্গেই যেন আমার বিয়ে হয়। কিন্তু ইন্দ্রই তো আমাকে বিয়ে করতে রাজি নয়। তাহলে বাবা মাকে আমি কি করে মুখ দেখাতাম? সেই জন্য ওখান থেকে পালিয়ে এসেছি আর নিজেকে শেষ করতে চেয়েছিলাম। আর তখনই তুমি এসে আমার পিছন থেকে জড়িয়ে ধরলে। কিন্তু আমি সত্যি বলছি দিদি, আমি এইভাবে বেঁচে থাকতে পারবো না। কারণ আমি জেনে গেছি যে ওকে পাওয়ার সব রাস্তাই বন্ধ হয়ে গেছে। একটা রাস্তা আছে। তুমি হরতালিকা তীজ ব্রত করো। এই ব্রত পালন করেই মাতা পার্বতী মহাদেবকে লাভ করেছিলেন। তুমিও তোমার মনের মতো স্বামী পাবে। মনের মতন স্বামী? হ্যাঁ, মনের মতো স্বামী। তুমিও কি মনের মতো স্বামী শুনেছো? হ্যাঁ, সেটাই শুনলাম। আর ভাবছি যদি দেবী সন্তোষী মানুষদের এভাবেই পথ দেখিয়ে দেন যে ওরা ওদের মনের মতো স্বামী পাবে, তাহলে আমাদের দেবী পৌলমীর কি হবে? ওনার তো কোনো গুরুত্বই থাকবে না তাহলে। আর দেবী সন্তোষী সবচেয়ে বড় দেবী হয়ে যাবেন। আমাদের দেবী পৌলমীর থেকেও বড়? হ্যাঁ, সবচেয়ে বড়। তাহলে আমাদের তাড়াতাড়ি দেবী পৌলমীকে এই সংবাদ জানাতে হবে। দেবী পৌলমী, 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 দেবী পৌলমী। রঙ্গিনী তরঙ্গিনী, এত কোলাহল কেন করছো তোমরা? দেবী দেবী সন্তোষী পৃথিবীতে তার এক ভক্তকে মনের মতো স্বামী পাওয়ার উপায় বলে দিয়েছেন। হরতালিকা ব্রত। কি? মনের মতো স্বামী হবে? নির্বোধের দল। এটি কি আমি দেবী সন্তোষীর ভ্রম বলবো, নাকি অতি আত্মবিশ্বাস? মাতা পার্বতীর তুলনা পৃথিবীর এক তুচ্ছ বালিকার সঙ্গে করছেন। আরে মাতা পার্বতীর সময়কাল অন্য ছিল। এটা হলো কলিযুগ, মানে দেবরাজ ইন্দ্রের অসুর পত্নী পৌলমীর ভাবনা চিন্তার ধারা এতটাই ছড়িয়ে পড়েছে যে মানুষের মনকে আমার গুণ, ঈর্ষা, লোভ, বিদ্বেষ, অহংকার সম্পূর্ণভাবে গ্রাস করেছে। আর এখনকার সময় দেবী সন্তোষী ব্রত করার উপদেশ দিচ্ছেন। তোমাদের কি মনে হয় যে উনি ব্রতের প্রচার ও প্রসার ওনার পরম ভক্ত স্বাতীর মাধ্যমে এই সংসারে ছড়িয়ে দিয়ে এই সংসারকে আগের মতো সুন্দর, শান্ত আর ধার্মিক বানিয়ে দেবেন? আর তোমাদেরও কি মনে হয় যে আমি থাকতে এটা সম্ভব হতে পারে? আমি এটা কখনোই হতে দেব না। সব অসম্ভবকে সম্ভব করে তোলা যায় ব্রতের মাধ্যমে। তা সে কোনো যুগে মাতা পার্বতী ব্রত করে থাকুন বা এই কলিযুগে কোনো সাধারণ মানুষ, ব্রতের ফল সকলের জন্য সমান হয়। তুমিও এই ব্রতের একই ফল পাবে যেমন দেবী পার্বতী পেয়েছিলেন। কিন্তু দেবী পার্বতী এমন কি করেছিলেন? আমাকেও হরতালিকা তীজ ব্রত কথা শোনা। এসো, আমি সবিস্তারে তোমাকে সে কাহিনী শোনাচ্ছি। এই কাহিনী
দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে নিজে শুনিয়েছিলেন যে কিভাবে পূর্বজন্মে দেবী পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। কেমন কঠোর তপস্যা? দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে বিবাহ করার ইচ্ছে পূর্ণ করার জন্য নিজের পিতা হিমালয়ের প্রাসাদ ত্যাগ করে কঠোর তপস্যায় লীন হয়ে গেলেন। কিন্তু তার পিতা দেবী পার্বতীর বিবাহ ভগবান বিষ্ণুর সঙ্গে দিতে চেয়েছিলেন। মাতা পিতার প্রিয় দেবী পার্বতী পিতার বিরুদ্ধেও যেতে পারছিলেন না, কিন্তু মহাদেবকে ছাড়া অন্য কাউকে বিবাহ করাও অসম্ভব ছিল, যে কারণে ওনার মনে এমন দ্বন্দ্ব শুরু হলো যার কোনো সমাধান উনি দেখতে পাচ্ছিলেন না। আর সেই কষ্টের কারণেই উনি নিজের প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিলেন। দেবী পার্বতী, আপনি এটা কি করতে যাচ্ছিলেন? আমাকে আটকিও না সখী, মহাদেবকে ছাড়া এই জীবনের আমার কোনো প্রয়োজন নেই। দেবী পার্বতী, আপনি এত বিচলিত কেন হচ্ছেন? মহাদেবের জন্য আপনি যে তপস্যা করছিলেন সেটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। আগে আপনি সেটা পূর্ণ করুন, আর তার জন্য আপনাকে আমরা এমন এক স্থানে নিয়ে যাব যেখানে কেউ পৌঁছতে পারবে না। আপনার পিতাও নন, সেই স্থানেই আপনি তপস্যা পূর্ণ করুন। তাহলে দেখবেন মহাদেব প্রসন্ন হয়ে আপনাকে বর অবশ্যই দেবেন। আসুন আমাদের সঙ্গে, আপনাকে আমরা সেই গোপন স্থানে নিয়ে যাচ্ছি। আসুন। তখন দেবী পার্বতী সখীরা ওনাকে একটি গুপ্ত স্থানে নিয়ে গেল। সখী, উপবন কেমন লাগছে? খুব সুন্দর। দেবী পার্বতী, এখানে কেউ পৌঁছতে পারবে না। মহারাজ, দেবর্ষি, কারোর দৃষ্টি এদিকে পড়তেই পারে না। এখানে আপনি নিশ্চিন্ত হয়ে তপস্যা করতে পারেন। ঠিক আছে, তাহলে চলো তপস্যা শুরু করার আয়োজন করা যাক। চলো। গুপ্তচরগণ, এ কি রকম কাজ তোমাদের? এখনো তোমরা আমার কন্যা পার্বতীর কথা কিছুই বলতে পারছো না? মহারাজ, প্রথমবার এমন হয়েছে যে আমাদের চোখ থেকে কিছু এড়িয়ে গেছে। আমার মনে হয় যে এর পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে, যে কারণে আমরা মা পার্বতীর খোঁজ পাচ্ছি না। অন্য শক্তি বলতে তুমি কি বোঝাতে চাইছো? ওই নাগরাজ আর গন্ধর্বরাজ আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না তো? যদি তাই হয় তাহলে ওনাদের এক্ষুনি এখানে উপস্থিত হতে হবে। নাগরাজ, উপস্থিত হন। প্রণাম রাজন। নাগরাজ, আমার কন্যা পার্বতীর খোঁজ অনেক দিন ধরে আমরা পাচ্ছি না, না রাজ্যের মধ্যে না রাজ্যের বাইরে, না পৃথিবী লোকে না অন্য কোনো লোকে। আমার সন্দেহ হচ্ছে যে পার্বতী নাগলোকে নেই তো? কোন নাগ আমার কন্যাকে অপহরণ করার দুঃসাহস করেনি তো? হে রাজাদের মধ্যে শ্রেষ্ঠ আমাদের অধিপতি, এ কখনোই হতে পারে না। আমাদের নাগদের কাছে এই ভূমির প্রতিটি কোণা পূজনীয়, আর মা পার্বতী তো আমাদের দেবী। কেউ এমনটা কি করে করতে পারে? মা পার্বতী নাগলোকে নেই রাজন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি। কোথায় থাকতে পারে আমার কন্যা পার্বতী? গন্ধর্বরাজ, উপস্থিত হন। প্রণাম মহারাজ। গন্ধর্বরাজ, আমার কন্যা পার্বতী আপনার রাজ্যে ভ্রমণ করছে না তো? না মহারাজ, আমরা এরকম কোনো সংবাদ পাইনি। আমার রাজ্যে কোনো আগন্তুক আমার অনুমতি ছাড়া আসতে পারে না। তাহলে রাজকুমারী আমার রাজ্যে কিভাবে থাকবেন? সেনাপতি। হ্যাঁ মহারাজ। রাজ্যের সমস্ত সৈনিককে আদেশ করো
তাদের বলো যে যেখান থেকে হোক আমার কন্যাকে খুঁজে আনুক। আজ্ঞে মহারাজ। আমি আমার প্রজাদের মধ্যে পুরস্কার ঘোষণা করছি। যে আমার কন্যা পার্বতীর সংবাদ এনে দেবে তাকে আমি অসংখ্য স্বর্ণমুদ্রা দান করব। সেই জন্য প্রত্যেককে জিজ্ঞাসা করো, যে পার্বতীকে চেনে তাকেও, আর যে তাকে চেনে না তাকেও। হ্যাঁ দেখো মা, আমি সবাইকে জিজ্ঞেস করছি, যারা সাথীকে চেনে বা যারা চেনেও না। আর তুমি তোর বান্ধবী, তাই না মা? হ্যাঁ, আসলে কি হয়েছে জানো তো, ওনা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাই আমার একটু টেনশন হচ্ছে। বন্ধুদের মধ্যে একটু খোঁজ নাও না, কেউ জানে কিনা। হ্যাঁ, তাহলে খুব উপকার হয় মা। হ্যাঁ হ্যাঁ। কি হলো অনুজ, কিছু জানতে পারলি বাবা? না বাবা, সব জায়গায় দেখেছি, কোথাও খুঁজে পাইনি। আমিও সব জায়গায় খুঁজে এলাম, আশেপাশে কেউ ওকে কোথাও দেখেনি। আমি বলেছিলাম তোমাকে, মেয়েটা রাগ করে বেরিয়ে যাচ্ছে, ধরো ওকে, কিন্তু তুমি তো। আরে আমি তো গেছিলাম ওর পেছন পেছন, গেছিলাম কিনা তুমি বলো, কিন্তু বেরিয়ে দেখলাম কোথায় গায়েব হয়ে গেল, বুঝতেই পারলাম না। তাহলে কি করতাম আমি, বলো তুমি, তুই বল। এর থেকে তো ভালো হতো যদি আমি ছেলের বাড়ির লোকদের বলতাম যে আমাদের বাড়ি জমি যা আছে সব নিয়ে নিন, শুধু দয়া করে আমাদের মেয়েটাকে আপন করে নিন। ও যদি কোনো অঘটন ঘটিয়ে বসে না। বাবা কি সব বলছো তুমি, এমন অলক্ষণে কথা বলো না, কিচ্ছু হবে না আমাদের মেয়েটার। হে সন্তোষী মা, আমার মেয়ে যে তোমার পরম ভক্ত, মা ওকে রক্ষা করো মা। আমি ইন্দ্রর কাছে যাচ্ছি, ও হয়তো কিছু জানবে। ওর জন্য যদি আমার দিদির কিছু হয় না, ওকে কিন্তু আমি ছাড়বো না। শোনো শোনো, ওকে যেতে দাও, হতে পারে ইন্দ্র হয়তো কিছু বলতে পারবে ও কোথায়। একদিকে দেবী পার্বতীকে সমগ্র ব্রহ্মাণ্ডে খোঁজা হচ্ছিল, অন্যদিকে দেবী পার্বতী মহাদেবকে তুষ্ট করার জন্য নিজের তপস্যায় রত ছিলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মা পার্বতী, আমি সাধারণ কোনো মানুষের নয়, বরং স্বয়ং নারায়ণের শ্বশুর হতে চলেছি। যোগ্য স্বামী সেই যাকে কন্যার পছন্দ, যোগ্য স্বামী সে যাকে মন থেকে স্বীকার করা হয়। আর মহাদেব, শুধু আপনিই আমার মনে আছেন। সত্যি, শুধুমাত্র আপনাকেই আমার মন স্বীকার করেছে। ওম নমঃ শিবায়।
কি হয়েছে বাবা? সব ঠিক আছে তো? শুধু শুধুই চিন্তা করছিল সবাই। তোমার মা তো ভাবছিল তুমি আবার ওই মেয়েটার সঙ্গে পালিয়ে গেলে না তো। তখন থেকে প্যান প্যান করে যাচ্ছে যে আমার ছেলেটাই যখন চলে গেল আমি আর বেঁচে থেকে কি করব, কেউ আমাকে একটু বিষ এনে দাও। তুমি ফিরে আসা এ যাত্রায় তোমার মা বেঁচে গেল। যদি তুমি না আসতে তাহলে সত্যি আমি ওকে বিষ এনে দিতাম, আমায় আর ঘ্যান ঘ্যান সহ্য করতে হতো না। আমি জানতাম হয়তো ভুল করে তুমি ওই মেয়েটার ফাঁদে পা দিয়েছ, কিন্তু এটাও ঠিক যে তোমার শরীরে আমার রক্ত বইছে। আমি যখন না করেছি তুমি ওর কাছে আর যাবে না। নাও এবার কাজকর্ম শুরু করো। দাদার সঙ্গে যাও, গুপ্তা বাবুর দোকানে যাবে, সুদের টাকাটা নিয়ে আসবে। যেভাবেই হোক টাকাটা যেন আজই আদায় হয়। হ্যাঁ বাবা। আমি বুঝে গেছি বাবা। কিন্তু একটা কথা তোমাকেও বলতে চাই, ওই মেয়েটার কাছেই গিয়েছিলাম। কিন্তু ওর সাথে পালিয়ে যাবার জন্য নয়, বরং এটা বলার জন্য যে এরপর আমাদের দেখা হবে না। সব শেষ করে এসেছি বাবা, যাতে সবাই ভালো থাকে। আরে হ্যাঁ, সবাই ভালো থাকবে। চল টাকাগুলো তুলতে যেতে হবে। আমার ছেলের চোখে জল, তাও আবার একটা মেয়ের জন্য। ইচ্ছে করছিল লাঠির বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দিই। ভালো হয়েছে দাদার সঙ্গে চলে গেছে। আমার মেয়ে তো বাঘের সাথে খেলা করে, বাঘের পিঠে উঠে ঘুরে বেড়ায়। এমন একটা মেয়েকে কোনো হিংস্র পশু কি করে খেয়ে ফেলতে পারে? এই সংসারে এমন কোন বোন আছে যে আমার পার্বতীকে লুকিয়ে রেখেছে? এমন কোন নদী আছে, কোন জলাশয় আছে যার এত দুঃসাহস? আমরা আমাদের কন্যার জন্য চিন্তিত, কিন্তু কোন বন, পাহাড় আর নদী আমার কন্যার বিষয়ে কিচ্ছু বলতে পারছে না। সব ধ্বংস করে দেব আমি। প্রলয় সৃষ্টি করব। এই জঙ্গল, পাহাড়, নদী কিচ্ছু থাকবে না। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নারায়ণ নারায়ণ। হে রাজন, এত ক্রোধিত কেন? দেবর্ষি, আপনি তো খুব ভালো করে জানেন যে আমার কন্যা পার্বতীকে পাওয়া যাচ্ছে না। আপনিই বলুন কোথায় আছে আমার কন্যা? আপনার কন্যা কোথায় আছে সে তো আমিও জানি না, কারণ আমার দৃষ্টি অতদূর পৌঁছয় না। কিন্তু রাজন, একটা কথা আমি অবশ্যই বলতে পারি, প্রেমবশত মানুষ অনেক সময় বিরোধ করতে পারে না। আপনার কন্যা পার্বতীর হৃদয়ে মহাদেব বসবাস করেন, আর আপনাদের ইচ্ছা শ্রী বিষ্ণুর সঙ্গে বিবাহ হোক। কিন্তু আপনাদের কন্যা আপনাদের বিরোধিতা করেননি, এটাই আপনাদের প্রতি ওনার প্রেম। আর প্রেমের উত্তর একমাত্র প্রেম রাজন, ক্রোধ নয়।
মহারাজের জয় হোক। মহারাজ, আমি সংবাদ পেলাম দেবী পার্বতীর সঙ্গে তার সখীরাও গেছে। তাদের পিতামাতারাই আমাকে এই সংবাদ জানিয়েছে। তাদেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার কন্যা কোনো সংকটে পড়েনি তো? নারায়ণ নারায়ণ। হে রাজন, আপনি আপনার ক্রোধকে শান্ত করুন, চিন্তিত হবেন না। কারণ আপনার কন্যা একা নেই, ওনার সঙ্গে ওনার সখীরা আছেন। তাই ওনার যে কোনো অনিষ্ট হতে পারে এই চিন্তা থেকেও আপনি নিজেকে মুক্ত রাখুন। আপনারা দুজন হলেন পার্বতীর মাতা পিতা। প্রেম সহকারে তাকে খুঁজুন, ওনাকে অবশ্যই খুঁজে পাবেন। উনি যেখানেই থাকুন সেখানেও অবশ্যই নিজের প্রেমকেই খুঁজে বেড়াচ্ছেন। নারায়ণ নারায়ণ। মহাদেব, বেলপাতার এই গণ্ডির অর্থ শিব মন্দিরেরই সমান। তাই আপনি এখানে এখন স্থাপিত হলেন। তোমরা এখানেই থাকো, আমি মহাদেবের জন্য ফুল নিয়ে আসছি। পার্বতী, আপনি কেন যাচ্ছেন? আমরা নিয়ে আসছি। কিন্তু মহাদেবের প্রিয় ফুল শুধুমাত্র আমি চিনি। আমি নিজের হাতে মহাদেবের প্রিয় ফুল এনে ওনার চরণে অর্পণ করব। চলো। মহাদেব, আপনাকে একটা রহস্যের কথা বলি। পার্বতী আপনাকে অত্যন্ত ভালোবাসে। ওনার হৃদয়ে, ওনার শিরায় শিরায় কেবল আপনিই রয়েছেন। মহাদেবের ওই ধুতুরা আর আকন্দ ফুল অত্যন্ত প্রিয়। তাহলে চলুন ওটাই নিয়ে যাই। হ্যাঁ। ओम शिव परात्परा। মহাদেব, আপনার হবু জীবন সঙ্গিনীর শৃঙ্গার আমরা এমন ভাবে করব যে আপনি ওনাকে দেখে মোহিত হয়ে যাবেন। ओम शिव परात्परा। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम
শিবায়, ওম নমঃ শিবায়। ভেবে দেখো, দেবী পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য সব সীমা পার করেছিলেন আর ওনার কাছে নিজের মনের কথা পৌঁছে দিয়েছিলেন। তোমারও ইন্দ্রর কাছে নিজের মনের কথা পৌঁছে দেওয়া উচিত। দিদি, ইন্দ্র আমার মনের কথা বোঝে, কিন্তু নিজের বাড়ির লোকেদের জন্য কিছু বলতে পারে না। এখন সেটা ওদের প্রতি ভালোবাসা নাকি ভয়, সেটা আমি জানি না। আরে কি হয়েছে নাকি ইন্দ্র? ব্যাস চলে এসেছে। সারাদিন আর ব্যবসা হবে বলে মনে হয় না। হে ইন্দ্রবাবু, অভয় বাবু, কি সৌভাগ্য আমার সকাল সকাল আপনাদের দেখা পেলাম। ভাগ্য খুলে গেছে, এবার চলো টাকা বের করো। আরে দাদা, দাও। আরে দাদা, সেটার জন্যই তো একটা ব্যবস্থা করার চেষ্টা করছিলাম। গঙ্গা মায়ের দিব্যি করে বলছি সামনের মাসে ঠিক দিয়ে দেবো। আরে পরের মাসের কথা পরে হবে, এখনই তোকে আমি শেষ। আরে দাদা দাঁড়াও না, ছাড়ো। কি ব্যাপার রাধেশ্যাম বাবু, এই বয়সে কিন্তু হাড় সহজে জোড়া লাগে না, আর আপনি ভাঙার জন্য উঠে পড়ে লেগেছেন। টাকা দিয়ে দিচ্ছেন না কেন? দাদা, 2 মাস ধরে ভালো বিক্রি বাট্টা হয়নি, বাজার একেবারে মন্দা চলছে। নিজেই বুঝতে পারছি না কি করে সংসার চালাবো আর কি করে আপনাদের টাকা শোধ করব। আরে হাত জোর করে কি হবে, টাকা দাও, আমাদের টাকা লাগবে, যেখান থেকে হোক দাও। কি কি এটা? হ্যাঁ কি? ওই মোটা পেনটা দাও তো। এই নিন দাদা। কি করছিস নাকি তুই? কি করছিস এবার? কি প্রেমপত্র লিখবি নাকি? কি লিখছিস তুই? কি লেখা আছে এগুলো? এটা নিয়ে যাও আর বাইরে দাঁড়াও, আধ ঘন্টার মধ্যে তুমি সব টাকা ফেরত পেয়ে যাবে। বাম্পার সেল, অর্ধেক দামে জিনিস পাওয়া যাচ্ছে, লুটে নাও। একটা কথা বলবো, যদি এসব ভালোবাসা ছেড়ে কাজে ফোকাস করিস না, তাহলে সব টাকা মার্কেট থেকে উঠে আসবে। কি ঠিক বললাম না? আরে ছাড়ো এটাকে। আরে সেল সেল সেল, এই প্রথমবার ছাড় দেওয়া হচ্ছে, চলে আসো সবাই, যে কোনো জিনিস নিয়ে যাও অর্ধেক দামে। আরে চলে এসো, চলে এসো। আরে কি টাকা করছেন তুলছি। আপনারা? আমাদের টাকা উঠে যাওয়ার পর তুমি তোমার কাকড় ভরা চাল বিক্রি করো। এখন চুপ করে বসে থাকো, নাহলে রেস্ট ইন পিস করে দেবো। হ্যাঁ? আরে দাদা, ওখানে কি করছেন আপনি? তাড়াতাড়ি আসুন, নাহলে শেষ হয়ে যাবে তো। এসব ভালোবাসা ছেড়ে যদি কাজে ফোকাস করিস না, তাহলে মার্কেট থেকে সব টাকা উঠে আসবে। কি ব্যাপার, তুমি এখানে? দিদির সঙ্গে কি কথা হয়েছে তোমার? এত ঘোর প্যাচ না করে পরিষ্কার ভাবে বলো যে কি হয়েছে। সকালে বাড়ি থেকে বেরিয়েছিল, এখনো বাড়ি ফেরেনি। তোমার বাবা আমার বাবাকে যে অপমান করেছিল, সেইটা শোনার পর থেকেও বেরিয়ে গেছে। 1 মিনিট দাঁড়াও। দাদা, হ্যাঁ তুমি টাকাটা নিয়ে বাড়ি চলে যেও, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আরে দেবী পৌলমী, অতি আবশ্যক সংবাদ। দেবী সন্তোষীর মহিমা ছড়িয়ে পড়তে চলেছে, কারণ ইন্দ্র সাথীর খোঁজে বেরিয়ে পড়েছে। আর যদিও সাথীর খোঁজ পেয়ে যায়, তাহলে দেবী সন্তোষী নিশ্চয়ই ইন্দ্রের সব সমস্যার সমাধান করে দেবেন। সাথী আর ইন্দ্রের মিলন
ওদের ভালোবাসাকে শক্তিশালী করে তুলবে আর আপনার গুরুত্ব অনেক কমে যাবে। না, এরূপ কখনোই হবে না। আমি দেবী সন্তোষীর ভক্ত আর ইন্দ্রের ভালোবাসা সফল হতে দেব না। আরে গায়ের জোর দেখিও না, ভালো করে দাও। এই নাও বাবা জল। হ্যাঁ রাখো। আরে মা, কি রে? একটু আমার গল্পগুলো শোনাও ওদের সবাইকে। কোন গল্প? আরে ওই তো আমার স্কুলে পড়ার সময়কার গল্পগুলো। ওই গল্প? হ্যাঁ। যখন আমার ছেলে সিংহাসন ক্লাস 2-তে পড়তো তখন থেকেই মারামারি শুরু করেছিল। ক্লাস 5-এ যখন পড়তো একটা ছেলেকে এমন মার মেরেছিল সে 2 দিন ধরে অজ্ঞান হয়েছিল। তখন থেকেই তো বুঝেছিলাম যে এই ছেলে আমার নাম উজ্জ্বল করার জন্য তৈরি হয়ে গেছে। মালিক, বড় মালিক। আরে বংশী, এই আসতে দাও আসতে দাও। আরে কি ব্যাপার, কি কি মনে করে হঠাৎ? আরে মালিক, আমি একটা ভালো খবর এনেছি। নিন, আগে মিষ্টি মুখ করুন। দাও, সবাইকে দাও। হ্যাঁ। তোমার মালকিনকে দাও। আচ্ছা এবার বলো তো, গরু বাচ্চা দিয়েছে নাকি কম খরচে নিজের মেয়ের বিয়ে ঠিক করেছো? না মালিক, তার চাইতেও ভালো খবর। হ্যাঁ, মেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। কি হলো মালিক? বমি, আর একটু হলে বমি হয়ে যাচ্ছিল। এ ফেরত দাও। এই নাথ বউ, দিয়ে দাও। তোমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়তে যাবে, পড়ার নাম করে উড়ে উড়ে বেড়াবে। লোকে মুখে চুনকালি লেপে দেওয়ার আগে নিজেই লেপে নাও। চলে এসেছে মেয়ের অ্যাডমিশনের নামে ময়ূরের পেখম লাগিয়ে নাচতে। যত সব। যার অন্তরে কপটতা আছে সে অবশ্যই আমাকে সাহায্য করবে। আরে ইন্দ্র, দারুণ মাথা খাটিয়েছিস তুই ভাই। হ্যাঁ, 6 মাস ধরে আটকে থাকা টাকা 6 মিনিটের মধ্যে ফেরত পেয়ে গেলাম। কিন্তু হঠাৎ করে কোথায় চলে গেল? আর তাও ওই মেয়েটার ভাইয়ের সঙ্গে। এইসব টিভি সিরিয়াল দেখে দেখে আমার মেয়ে কালেক্টর হবে, ডিগ্রি পাবে। হ্যাঁ, এইসব স্বপ্ন দেখা বন্ধ করো। হ্যাঁ, কি খবর? দুটো খবর আছে বাবা। প্রথম এটা যে টাকা তোলা হয়ে গেছে, আর দ্বিতীয়টা হচ্ছে ইন্দ্র ওই মেয়েটার ভাইয়ের সাথে কোথাও একটা চলে গেল। কোথায় গেছে সেটা তো আমি জানি না। তোমার এতবার বোঝানোর পরেও ওর মাথা থেকে ভালোবাসার ভূত এখনো নামেনি বাবা। আমার কাজ ছিল তোমায় খবর দেওয়া। এরপর তুমি কি করবে সেটা তুমি দেখে নাও। তোমাকে এখান থেকে যাওয়ার জন্য কি টেলিগ্রাম করতে হবে? যাও। হ্যাঁ মালিক। জানি না দিদি কোথায় চলে গেছে, খুব টেনশন হচ্ছে। তুমি একদম চিন্তা করো না, সাথী যেখানেই থাকুক না কেন একদম ঠিক আছে। বাবা,